নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আমার খুব প্রিয় সাহিত্যিক শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একটি টানটান আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম রাত 12টার মুঠোফোন। এই লেখকের বেশ কয়েকটি গল্প কিছুদিন আগে পড়েছিলাম, আপনারা বেশ পছন্দ করেছিলেন, যেমন বেহাগ, যেমন ভালোবাসার গন্ধ। আজ বেশ অনেকদিন পরে আবারও লেখকের একটি গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রাত 12টার মুঠোফোন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। মুঠোফোন বাজছে। ইয়েস, ইন্সপেক্টর রাজীব মিত্র বলছি। উপরান্তে সাড়া নেই। ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত 12টা। বাইরে এক টানা বৃষ্টি হয়ে চলেছে তো চলেছেই। সেই বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, সম্ভবত নিম্নচাপ। আকাশের রং লাল, ঝোড়ো হাওয়া, আকাশ যেন ফুটো হয়ে গেছে। রাজীব আজ অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরেছে। আজ ডেপুটি কমিশনার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার ক্রাইম কনফারেন্স ডেকেছিলেন। মাসে একবার এই কনফারেন্স হয়, অনেক অফিসারের সমাবেশ, নানা রকম তদন্ত নিয়ে আলোচনা হয়। সভা শেষ হলো সন্ধ্যে 7টায়। তারপর রাজীব আর নিজের অফিসে যায়নি, সোজা পুলিশ আবাসনের ফ্ল্যাটে। বহুদিন পর অসময়ের বৃষ্টি ভালো লাগছিল। ব্যোমকেশ সমনিবাস ফুলে বসেছিল, দুর্গ রহস্য পড়ছিল। এই রহস্য উপন্যাস যে কতবার পড়েছে। রাতের খাওয়া শেষ। কাজের লোক এবং একমাত্র সঙ্গী মধু খেয়ে ঘুমিয়ে পড়েছে। ব্যোমকেশ পড়তে পড়তে রাত 12টা বেজেছে, খেয়াল হয়নি। এখন হলো, কিন্তু এত রাতে কার ফোন? হ্যালো বলবার পরও সারা শব্দ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল নাকি? ও প্রান্তে যে ফোন করেছে তার মুঠোফোনের নম্বর রাজীবের মুঠোফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল। 844031 159। হ্যালো, কে বলছেন? লাইনে আছেন? আছি। রাজীব একটু চমকালো। নারী কণ্ঠ। হ্যাঁ তো রাতে আপনাকে বিরক্ত করতে হচ্ছে, তাই ভয় করছে। কেন? যদি আপনি কিছু মনে করেন। আপনি তো খুবই ব্যস্ত মানুষ, হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। কৈফিয়তের প্রয়োজন নেই। ফোন যখন করেছেন তখন বলুন, কি ব্যাপার? আমার খুব বিপদ রাজীব দা। রাজীব দা? মহিলা কিংবা যুবতী বুঝতে পারছে না রাজীব, তবে বেশ সপ্রতিভ। কলকাতা পুলিশের সবাই যাকে এক ডাকে চিনতে পারে তাকে সরাসরি রাজীব দা। বর্ষণমুখর রাতে ফোনে নারী কণ্ঠ। রহস্য উপন্যাস বা থ্রিলারেই তো এরকম ঘটে। বিপদের কথা পরে শুনছি, আগে বলুন তো আপনি আমার ফোন নম্বর পেলেন কোথায়? আপনাদের লোকাল থানার আইসি দিয়েছেন। আপনি থাকেন কোথায়?
মহামায়াতলা। তার মানে গড়িয়া থানা। ওখানে তো আইসি আছেন। হ্যাঁ, উনি আপনার মোবাইল নম্বর দিলেন। তো কি এমন অসুবিধা হলো যে লোকাল থানায় বলা গেল না? ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টরকে ফোন করতে হলো। থানায় আমি গিয়েছিলাম, আইসি সাহেবকে সব বলেও ছিলাম। উনি শুনে বললেন আপনার সমস্যাটা কিরকম মিস্টিরিয়াস, আমাদের এখন কিছু করবার নেই। আপনাকে বরং আমাদের সিনিয়র ইন্সপেক্টর রাজীব মিত্রের ফোন নাম্বার দিচ্ছে, ওর সঙ্গে যোগাযোগ করুন। উনি খুবই হেল্পফুল, নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। আমিও আপনার নাম শুনে এনকারেজড হয়েছিলাম। কেন? বারে, ইন্সপেক্টর রাজীব মিত্রের নাম আমার অজানা নয়। খবরের কাগজে, টিভিতে আপনার নাম তো প্রায়ই আসে। কত রকম তদন্তের আপনি সমাধান করেন। আপনি তো সেলিব্রিটি। আচ্ছা, হয়েছে, এবার আপনার সমস্যার কথা শুনি। ও প্রান্তে আবার নৈশব্দ। রাজীব দুধে অফিসার। নানা রকম তদন্তে তার সাফল্যের কারণ হলো তার ইনটিউশন ভীষণ প্রখর। মানুষ দেখলে সে অনেক কিছু পড়ে ফেলতে পারে। ঘটনার ঘনঘটার সামনে বিভ্রান্ত না হয় সে অনেক কিছু আগাম ভেবে নিতে পারে। রাজীবের নিজস্ব ধারণা, সফল মানুষদের ইনটিউশন প্রবল বলে তারা সহজে সফলতা পান। ফোনে এই মহিলা কণ্ঠ শুনে তার ধারণা বয়স 30-এর মধ্যে, কণ্ঠস্বরে আভিজাত্যের ইঙ্গিত এবং শিক্ষিতা। কি হলো, ঘুমিয়ে পড়লেন নাকি? গম্ভীর স্বরে রাজীবের প্রশ্ন। না, ভাবছিলাম আমার সমস্যাটা কিভাবে বলি। এত রাতে ফোন যখন করেছেন তখন আপনার সমস্যা না শুনে তো আমি ছাড়বো না। ভনিতা না করে বলে ফেলুন, মিসেস মিসেস আহেলি। রাজীব মনে মনে হাসল। তার ইনটিউশন তো তাকে জানান দিয়েছিল কণ্ঠস্বর কোনো বিবাহিতা মহিলার। বুঝলাম, বলুন। 6 মাস হলো আমি বিবাহিতা। আমার কর্তা সেক্টর 5-এ। বুঝেছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, প্রথম কয়েক মাস ভালোই কেটেছিল জানেন। পার্থর মায়ের দ্বিতীয় সন্তান। বাবা মানে আমার শ্বশুর মশাই, যা শুনেছি পার্থর বয়স যখন 7 বছর তখন মারা যান। আমার শাশুড়ি মা কলেজের অধ্যাপিকা ছিলেন, ইংরেজির। 1 বছর পরে রিটায়ার করবেন, কিন্তু উনি তাদের নিজেদের বাড়িতে বড় ছেলে, বৌমা এবং নাতি নাতনি নিয়ে খড়গপুরে থাকেন। বড় ছেলে মানে আমার ভাসুর রেলের অফিসার। আর আপনারা মহামায়াতলার ফ্ল্যাটে থাকেন, যেহেতু আপনার কর্তা সেক্টর 5-এ। এক্স্যাক্টলি। তবে কর্তা আর বলবেন না, ওই শব্দটা শুনলে কিরকম গা রিরি করে। কেউ কারোর কর্তা হতে পারে বলুন? মেয়েরা কি পণ্য? বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। কর্তা তো আপনিই বলেছিলেন। হ্যাঁ, যাকগে, পার্থর সঙ্গে আপনার সমস্যাটা কি নিয়ে? আমার সমস্যা যে পার্থর সঙ্গে, এটা কিভাবে বুঝলেন? আমি ইন্সপেক্টর রাজীব মিত্র বলে। তা আপনার বাবা মায়ের বাড়ি কোথায়? পার্থর জীবনের ঠিক উল্টো আমার জীবন। আমার মা ছোটবেলায় মারা যান। আমার বাবা ছিলেন সাকসেসফুল বিজনেসম্যান। আমি উত্তরবঙ্গের মেয়ে, আলিপুরদুয়ার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে এমএ। বুঝলাম, আপাতত এই তথ্যই যথেষ্ট। এবার সমস্যাটা। জানেন, প্রথম 3 মাস ভালো কেটেছিল, তারপর সমস্যা শুরু। কিরকম? পার্থ অফিস থেকে ফিরে চা জল খাবার খেয়ে আমার সঙ্গে একটু আধটু কথা বলেই ব্যালকনিতে চলে যেত আর মোবাইলে কথা বলতো। সব পাস্ট টেন্সে বলছেন? মানে? পার্থ ব্যালকনিতে চলে যেত, মোবাইলে কথা বলতো, মানে কি? পার্থবাবু তো, হ্যাঁ, ধরে নিন বেঁচে আছেন। ধরে নিন মানে?
পার্থবাবু এখন কোথায়? মহামায়াতলার ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাট নাইস, বুঝলেন, 1000 স্কোয়ার ফিট, বিশাল পার্লার, 3টে বেডরুম, দক্ষিণ আর উত্তরে 2টো বড় ব্যালকনি। হ্যাঁ, সেখানে সোফা আছে, দোলনা আছে। আমি তো সারাদিন একা থাকি, কাজকর্ম কিছু করতে হয় না। ঠিকই কাজের লোকে ঘর পরিষ্কার, বাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় কাচার কাজ সব করে। দুবেলা কুক এসে রান্না করে দেয়। আমি শুধুই বই পড়ি, আর ইচ্ছে হলে ব্যালকনির দোলনায় দুলি। বাহ, কি ধরনের বই পড়েন? আমি তো ইংরেজি সাহিত্যের, ইংরেজি ক্লাসিক ভালো লাগে। এখন পড়ছি ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস। পড়েছেন? আমি এত শিক্ষিত নই, তেমন পাঠকও নই, তবে রহস্য গল্প, থ্রিলার আমার ভালো লাগে। শার্লক হোমস, আগাথা ক্রিস্টি, জেফ্রি আর্চার, সিডনি শেলডন, কিরিটি, জয়ন্ত, মানিক, ব্যোমকেশ, এখনকার বিখ্যাত লেখক অনিশ দেবের থ্রিলার আমার বেশ পছন্দ। বাবা, পুলিশে যারা চাকরি করেন তারা এত পড়াশুনো করেন? আপনি বোধহয় এক্সেপশন। হতে পারে। মিস্ট্রি, থ্রিলার এসব আমার পছন্দের নয়, বুঝলেন। ওসব পড়তে গেলেই আমার ভয় ভয় করে, মাথা ধরে যায়। আপনার সমস্যাটা সোজাসুজি বলে ফেলুন, রাত তো অনেক হয়েছে। হ্যাঁ, বলছি, আজকে তো বলতেই হবে, যত রাতই হোক। শুনবেন তো? নো রাদার টক্স। দুঃখিত আপনার অনেক সময় নষ্ট করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি এবার সমস্যাটা বলছি। বেশ, শুনছি। গত 1 মাস, জানেন, 1 মাস ধরে পার্থ খুব বাড়াবাড়ি শুরু করেছিল। যেমন? অফিস থেকে ফিরে সেই যে ব্যালকনিতে গিয়ে মোবাইলে কথা বলা শুরু করতো, রাত 12টা 1টা বেজে যেত। কোনো রকমে আধ ঘন্টা ডাইনিং টেবিলে এসে ডিনার সেরে আবার ফোন। আমার সঙ্গে কোনো কথা পর্যন্ত বলতো না। কিরকম ভূতগ্রস্তের মতো লাগতো ওকে। কাদের ফোন করতো? আমি, জানেন, দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতাম। কত মেয়েকে যে ফোন করতো, কি আর বলবো। প্রত্যেকের সঙ্গে 5 মিনিট থেকে 7 মিনিট। মেয়েদের নামগুলো আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। যেমন শুভমিতা, সুরঙ্গমা, সঙ্গীতা, পূর্বা, অর্পিতা, সহেলি, রূপা, ভাস্বতী, চিন্ময়ী, আর কত বলবো। কি কথা বলতেন উনি? শুধু ভালোবাসার কথা, গাঢ় ভালোবাসার কথা। ও স্মৃতিশক্তি, জানেন, খুব ভালো। একসময় নাকি আবৃত্তি করত, অনেক প্রাইজও আছে বাড়িতে। এখন ওসব ছেড়ে দিয়েছে। কিন্তু জানেন, মেয়েদেরকে নানা কবিতার লাইন শুনিয়ে ভালোবাসা জানাতো। ঠিক বুঝলাম না। এই ধরুন না, একজন মেয়েকে বলল, যদি দুঃখ দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। আচ্ছা, আরো কয়েকটা নমুনা। কাউকে বলল, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আবার একজনকে বলল, আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তোরঙ্গ আজ খোলো। কাউকে বলল, কেন তুমি বাইরে যাও স্তব্ধ রাত্রে, আমাকে একলা ফেলে। কেন তুমি চেয়ে থাকো ভাষাহীন নিঃশব্দ পাথরের মতো, আমাকে কেন ছেড়ে যাও মিলনের মুহূর্ত হতে বিরহের স্তব্ধতায়। বা, আপনারও কবিতাগুলো বেশ মুখস্থ দেখছি। না না, মুখস্থ নয়। ও যখন ফোনে প্রেমিকাদের সঙ্গে কথা বলে এই কবিতাগুলোই বলে। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনি, আর কবিতাগুলো টুকে নি। এখন তো কাগজ দেখে আপনাকে বলছি। বেশ, তো আপনি সরাসরি কোনোদিন পার্থবাবুর সঙ্গে কথা বলেননি? কোনো ওয়াইফি এসব তো মেনে নেবে না। কথা বলেছি, তাতে জুটেছে মার আর গালাগাল। মানে? হ্যাঁ, আমি যখনই বলতে গেছি, তুমি এসব কি করছো, এই কি একজন রেসপন্সিবল হাজবেন্ডের ব্যবহার?
বাড়িতে ফিরে তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমার উপস্থিতিকে পাত্তা দেবে না, শুধু অন্য মেয়েদের সঙ্গে কথা বলবে। এ কি ধরনের অসভ্যতা? তাতে পার্থবাবুর প্রতিক্রিয়া? প্রথমে পাগলের মতন চেঁচামেচি, আমিও চেঁচাতাম। রেগে গেলে আমারও মাথা ঠিক থাকে না। শেষে মারামারি নিজেদের মধ্যে। এসব বলতেও লজ্জা হয়, কিন্তু আপনাকে তো বলতেই হবে। একদিন জানেন, আমি জামা কাপড় ইস্ত্রি করছি, রাতের দিকে ঝগড়া শুরু হলো। পার্থ আমাকে পেপার ওয়েট ছুঁড়ে মারলো। মাথায় লাগেনি, তাহলে তো রক্তারক্তি হতো। লাগলো আমার ঘাড়ের কাছে। ঘাড়টা যেন অবশ হয়ে গেল, আমার মাথায় রক্ত উঠে গেল। আমি গরম ইস্ত্রি ওর হাতে চাপিয়ে দিলাম। এসব কি বলছেন? এরপর তো খুনোখুনি হবে। হ্যাঁ, সেরকমই তো হয়েছে। মানে? না, আমি বলতে চেয়েছি সেরকম একদিন হয়তো হবে, তাই তো আপনাকে ফোন করছি। কিন্তু এসবের মধ্যেও একটা আশ্চর্য ব্যাপার আপনাকে আমার বলার আছে। আশ্চর্য ব্যাপার? হ্যাঁ, জানেন, পার্থ খুব অন্যমনস্ক ধরনের মানুষ। নিজের মোবাইল ফোন ঘরের টেবিলে বিছানায় পড়ে থাকে, খেয়ালই থাকে না। তাই আমি ওর মোবাইল কল লিস্ট চেক করেছেন, আর যেসব বান্ধবীকে ফোন করে তাদের নম্বরগুলো জানতে পেরেছেন, এই তো? না না, ঠিক তার উল্টো। মানে? জানেন, আমি ওর কল লিস্ট তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, হোয়াটসঅ্যাপ দেখেছি, একটা মেয়েরও ডিপি পাইনি। কল লিস্টে বারবার দেখেছি, মাত্র কয়েকটা নম্বর আছে। আমার ফোনের নম্বর, ওর অফিসের বসের নম্বর, আমার শ্বশুর বাড়ির একটা নম্বর, ওর দুজন ছেলে বন্ধুর নম্বর। মোট 10টা নম্বর ওর কল লিস্টে। সব নম্বরই আমি জানি। তাহলে যে বলেছেন অত মেয়ের সঙ্গে উনি রোজ কথা বলেন, সেটাই তো বুঝতে পারছি না। কাউকে ফোন করলে কল লিস্টে তো সেগুলো থাকবে, কিন্তু ওর কল লিস্টে আর কন্ট্যাক্টে মাত্র 10টি নম্বর। সেই নম্বরগুলো কাদের আমি জানি। আর শুধু একদিনই, হ্যাঁ বলুন, একদিনই একটা অচেনা নম্বর পেয়েছিলাম। পার্থ তখন চান ঘরে। আমি সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করলাম। হেঁড়ে গলার একজন পুরুষ ধরল। আমি বললাম, কে বলছেন? উত্তর পেলাম, আমি পার্থ সাহেবের অফিসের নাইট গার্ড বলছি। রীতিমতো রহস্যময় এবং হাস্যকর ব্যাপার। তাহলে কি পার্থবাবু সব কাল্পনিক ফোন করেছেন? কিছুই বুঝতে পারছি না। আপনি এখনই একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? এখনই? এত রাতে? কি ব্যাপার বলুন তো? না না, আপনি না এলে আমি হয়তো খুন হয়ে যাব। খুলে বলুন। হ্যাঁ জানেন, আমি আর মেজাজ ঠিক রাখতে পারিনি। রাতে ডিনারের পর যখন পার্থ ব্যালকনির দোলনায় বসে ওর গার্লফ্রেন্ডদের ফোন করতে শুরু করলো, আমি ভাবলাম আজই এই পাগলামির একটা হেস্তনেস্ত হয়ে যাক। আজ আবার সহেলি নামের মেয়েটাকে কি কবিতা শোনাচ্ছিল জানেন? কি? গদগদ গলায় বলছিল, সহেলি তোমাকে জানাই, নয়নে তোমার নদীরেক্ষণ মায়া, স্তন চূড়া দিল ক্ষীণ কোটিতটে ছায়া। হুম, তো আমাকে এখনই যেতে হবে কেন? ওই মেয়েটাকে ওরকম কথা বলছে শুনে আমার মাথায় খুন চেপে গেল। আমি ছুটে গিয়ে ওর হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিলাম। বাড়ির অদূরে একটা ডোবা আছে, ছুঁড়ে দিলাম মোবাইলটা ডোবাতে। সর্বনাশ! তারপর পার্থ দেখলাম মারাত্মক রেগে গেল, আমাকে প্রচন্ড মারতে লাগলো। দেওয়ালে ঝোলানো ছিল শঙ্কর মাছের চাবুক। বিয়ের পর হানিমুন করতে পুরী গিয়েছিলাম, সেখান থেকে কিনেছিল। পার্থ পাগলের মতো ওই চাবুক আমার পিঠে জ্বালাতে লাগলো। ম্যাক্সি ছিঁড়ে গিয়ে পিঠের চামড়ায় চাবুক কেটে বসছিল। তখন আমি পালিয়ে বেডরুমে গিয়ে দরজায় ছিটকিনি এঁটে দিলাম। আজ হয়তো মারের চোটেই মরে যেতাম। তারপর বেডরুমের ড্রয়ারে আমার মোবাইল ফোনটা ছিল। ওটা ছিল বলেই আপনাকে ফোন করতে পারছি। আপনি আসুন স্যার,
আমাকে বাঁচান, নয়তো আজ রাতেই আমি খুন হয়ে যাব। পার্থবাবু কোথায়? পার্লারের সোফায় বসে মদ খাচ্ছে। আচ্ছা বেশ, আমি এখনই যাচ্ছি। আপনার বাড়ির ডিরেকশনটা ভালোভাবে বলুন তো। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আকাশলীনা অ্যাপার্টমেন্ট। আপনারা থাকেন ফ্ল্যাট নাম্বার C/6-এ, সম্ভবত দোতলায়। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি যাচ্ছি। স্যার, আপনার কথা খবরের কাগজে অনেক পড়েছি। প্লিজ আসুন, আমাকে বাঁচান। আমি যাচ্ছি, আপনি কিন্তু দরজা খুলবেন না। আমি বাড়িতে পৌঁছানোর আগে ঘর থেকে বেরোবেনও না, ওকে? ঠিক আছে। রাজীব জিন্সের উপরে টি শার্ট চাপিয়ে নেয়, কোমরে রিভলভার। মধুকে ডাকার দরকার নেই, ও ঘুমুক। সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরে থেকে চাবি দিয়ে দেয়। ফ্ল্যাটের পেছন দিকে একটা দরজা, ভেতরে থাকে খিল। ইচ্ছে হলে মধু ওই দরজা দিয়ে বাইরে বের হতে পারবে। রাজীবের নৈশ অভিযানের সঙ্গেও পরিচিত। গাঙ্গুলি বাগানের পুলিশ আবাসন থেকে গড়িয়া মহামায়াতলার মোড়ে। গভীর রাতের শুনশান রাস্তায় মিনিট কুড়ি লাগলো পৌঁছতে। আকাশলীনা অ্যাপার্টমেন্টও পাওয়া গেল। ফ্ল্যাট C/6-এর সামনে দাঁড়িয়ে ডোরবেল টিপল। মিনিট 5 দাঁড়িয়ে থাকতে হলো। মদে বেহুশ হয়ে পার্থ কি নাক ডাকাচ্ছে? আবারও ডোরবেল টিপল, আবারও। ঝপ করে দরজা খুলে গেল। সামনে সুন্দর মুখশ্রীর, পরনে মেরুন নাইটি, দীর্ঘাঙ্গী, সমুদ্রের ফেনার মতো ফর্সা, মিসেস আহেলি। মুখে উদ্বেগের চিহ্ন নেই, মনে হচ্ছে মুখে ক্রিম ঘষছিল। আপনি বললেন ঘর বন্ধ করে বসে আছেন? একটু মিথ্যে বলেছিলাম। আহেলি হাসল। পার্থবাবু কোথায়? ওই যে মেঝেতে, মেঝেতে কার্পেটের উপর শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে? দেখুন না। রাজীব দ্রুত গিয়ে দেখল, চমকে উঠল। কার্পেটে পার্থর নিথর দেহ, কপালে আঘাতের চিহ্ন, রক্তের স্রোত গড়িয়ে। এ কি করেছেন? রাজীব প্রায় চিৎকার করে উঠল। একটু মিথ্যে বলেছি, একটু মিথ্যে বলেছি আপনাকে রাজীব দা। শঙ্কর মাঝে চাবুকের আঘাত সহ্য করতে পারছিলাম না, মাথায় খুন চেপে গেল। তাই তো এই পাথরের বুদ্ধ মূর্তিটা দু হাতে তুলে ওর মাথায় একটা আঘাতে ধপ করে পড়ে গেল। বুদ্ধ মূর্তি দিয়ে খুন করেছেন? হ্যাঁ, ও তো অপ্রকৃতিস্থ, কল্পনার পৃথিবীতে থাকতো। বাস্তবে কোনো গার্লফ্রেন্ড ছিল না, সব কাল্পনিক। আবার আমাকে ভালোবাসা দূরের কথা, পাত্তাই দিত না। এরকম মানুষের সঙ্গে থাকা যায় বলুন? আমাকে অ্যারেস্ট করবেন তো? অ্যারেস্ট করবেন? ফর্সা দুই হাত বাড়িয়ে দিল আহেলি ইন্সপেক্টর রাজীব মিত্রের দিকে। শেষ হলো আজকের গল্প। শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায় লেখা ছোট গল্প রাত 12টার মুঠোফোন। আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।